আমরা নিউক্লিয়ার ফিজিক্স পড়ে ফেলেছি মোটামুটি। এইবার আমরা একটু পার্টিকেল ফিজিক্স পড়ব। নিউক্লিয়াসের মধ্যে তো ওই নিউট্রন প্রোটন এইসবের কথা বললাম, আরও কি কিছু গল্প রয়েছে, হ্যাঁ আরও কিছু গল্প রয়েছে, সেগুলো পড়ব। তো প্রথমেই যে জিনিসটা বলবো পার্টিকেলগুলো গল্প বলার আগে, সেটা হচ্ছে শর্ট রেঞ্জ ইন্টারঅ্যাকশনের কথা, নিউক্লিয়ার ফোর্সের কথা। নিউক্লিয়ার ফোর্স কি জিনিস আমি তোমাকে বলেছি। এইখান থেকে যেটা বলবো সেটা হচ্ছে যে ক্যারিয়ার পার্টিকেল, এক্সচেঞ্জ পার্টিকেল, এইটা ইম্পর্টেন্ট। শর্ট রেঞ্জ ইন্টারঅ্যাকশন নিউক্লিয়ার ফিজিক্সের মধ্যে নিউক্লিয়ার ফোর্সই একটা শর্ট রেঞ্জ পার্টিকেল। তো এখানে বক্তব্যটা হচ্ছে যে এই যে অ্যাট্রাকশন বিটুইন নিউট্রন প্রোটন, ধরো প্রোটন প্রোটন, নিউট্রন নিউট্রন, এদের মধ্যে যে অ্যাট্রাকশনগুলো হচ্ছে, সেই অ্যাট্রাকশনটা কেন, ওই নিউক্লিয়ার বলটা কেন, সেটা যদিও আমরা জানি না, কিন্তু কিভাবে সেটা জানার চেষ্টা করতে পারি। হাউ ফোর্সেস অ্যাক্টস, স্পেশালি নিউক্লিয়ার ফোর্স, নিউক্লিয়ার ফোর্স কিভাবে কাজ করে। এইটা বলতে গিয়ে হাইপোথিসিস যেটা করা হলো, রেকর্ডিং চালিয়েছি, হ্যাঁ, হাইপোথিসিস যেটা করা হলো যে নিউক্লিয়ার ফোর্স অরিজিনেটস, তৈরি হয় because of some particle, some other particle being exchanged, মানে এই যে নিউট্রন প্রোটন, প্রোটন প্রোটন, নিউট্রন নিউট্রন, এদের মধ্যে আরো একটি অন্য পার্টিকেলের আদান প্রদান হয়। other particles being exchanged between NN, NP, PP। বেশ, তার মানে ধরো তুমি আর আমি পাশে দাঁড়িয়ে রয়েছি, তুমি আমাকে দুম করে বল ছুঁড়ে মারছো, আমি তোমাকে দুম করে বল ছুঁড়ে মারছি, এই জাতীয় একটা দমাদ্দম 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 আমাদের মধ্যে ধাক্কা ধাক্কা, মানে বল ছোঁড়াছুড়ি চলছে, এই রকম ভাবে আমাদের মধ্যে ফোর্সটা তৈরি হচ্ছে। এটা একটা হাইপোথিসিস করা হয়। বেশ, those exchange particles named as mesons, তাদেরকে মেসন নাম দেওয়া হলো। তারা কি এক্সপেরিমেন্টালি পাওয়া গেল? শিওর, অবশ্যই এক্সপেরিমেন্টালি পাওয়া গেল, কিন্তু প্রথমে আমরা থিওরিটিক্যাল ডেভেলপমেন্টের কথা আলোচনা করছি এখানটা, যে এক্সপেরিমেন্টালি হওয়ার আগে, জিনিসগুলো তৈরি হওয়ার আগে এরকম এরকম করে আমরা ভেবেছিলাম যে এদের মধ্যে একটা বিষয়টা এক্সচেঞ্জ হচ্ছে। বেশ, দিয়ে এইটাকে হোয়াট ইজ দ্য মাস অফ দ্যাট এক্সচেঞ্জ পার্টিকেল, এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। এইটা বের করা তো ডিরেক্টলি সম্ভব নয়, তো একটা আমরা আমরা ডিরেক্টলি অ্যাকুরেট মেজারমেন্ট বা অ্যাকুরেট থিওরি ওয়াজ নট দেয়ার, অ্যাকুরেট থিওরিটিক্যাল প্রেডিকশন করা যায়নি, prediction not available at that time। তো আমরা এটা হাইজেনবার্গ আনসার্টেনিটি দিয়ে আমরা একটা বোঝানোর চেষ্টা করলাম।
দিয়ে কি বোঝানোর চেষ্টা করলাম, সেখানে একটা কি বোঝানোর চেষ্টা করলাম যে যেহেতু নিউক্লিয়াসের মধ্যেই এই এক্সচেঞ্জ পার্টিকেলগুলো ঘোরাফেরা করে থাকে, নিউক্লিয়াসের বাইরে তো তারা যেতে পারবে না, এবং এর মধ্যেই তারা সৃষ্টি এবং ধ্বংস দুটোই হয়, ফলে তাদের লাইফ টাইম, তো এইসব আমি হাইজেনবার্গ আনসার্টেনিটির কোনটা ইউজ করব, ডেল্টা ই ডেল্টা টি আফটার h/2, এবং তাদের লাইফ টাইম, হোয়াট ইজ দেয়ার লাইফ টাইম, এটা থেকে প্রশ্ন আসতে পারে বলে এত কথা বলছি। লাইফ টাইম টি ধরা হলো অ্যাপ্রক্সিমেটলি r/c, whereas r is নিউক্লিয়াস রেডিয়াস, এবং ডেল্টা টিটাকে অর্ডার অফ টি ধরা হলো, দিয়ে ডেল্টা টিটাকে r/c ধরা হলো। তো যাই হোক, এটা h/2 হোয়াটএভার, যাই ধরো hc/2r approx, এবং এটা টেন্ডস টু বি 120-130 মেগা ইলেকট্রন ভোল্ট, এইটার এস্টিমেশনটা। এইবার এই মেসনগুলো এক্সচেঞ্জ পার্টিকেল থিওরিটিক্যালি ধরে নিচ্ছি, সেই এক্সচেঞ্জ পার্টিকেলের আমি যদি মাস মেজার করতে চাই, মানে ইফ দিস মডেল হ্যাজ টু বি ট্রু, তাহলে এইটার এই জাতীয় একটা মাস এনার্জি থাকবে, মানে দিস ইজ দ্য মাস এনার্জি অফ এক্সচেঞ্জ পার্টিকেল, দিস ডেল্টা ই, মিভির আকারে মাপলে এটাই মাস, এক্সচেঞ্জ পার্টিকেল, এবং এই গোটা জিনিসটা মডেলটা দাঁড় করালেন ইউকোয়াওয়া, এটা বানানটা আমি তো গেছি ভুলে, তো যাই হোক আমি একটুখানি বানানটা ততক্ষণে দেখে নিই। YUKWA বোধ হয়, দেখছি না, IUKAWA, ইউকাওয়া মডেল। এর পোটেনশিয়ালের কিছু বক্তব্য, মানে কিছু মেজার রয়েছে, ফরম্যাট, মানে কিছু ফর্মুলা রয়েছে, সেটা জানার দরকার নেই। এইটা হচ্ছে ইউকাওয়া মডেল। এবং যখন হলো, when mesons were practically discovered, we got the same mass as theoretically predicted. কত প্রেডিক্ট করা হয়েছিল, এই যে নিচে লেখা আছে, এত প্রেডিক্ট করা হয়েছিল, এই হচ্ছে মেইন গল্প, আর এর বেশি কিছু জানার দরকার নেই। তাহলে আমার কাছে এখন নিউট্রন আছে, প্রোটন আছে, এবং কিছু মেসন্স রয়েছে। মেসন্সগুলো কারা? এই মেসন্সগুলো হচ্ছে এক্সচেঞ্জ পার্টিকেল, তারা বয়ে নিয়ে যায় ফোর্সটাকে, তারা কিনা বোজনস, এদের কিনা স্পিন 1 এবং 3, এটা এখানে আর কিছু না, নিউট্রন প্রোটন তো রয়েছেই। হ্যাঁ, 3 টাইপস অফ মেসন্স আমরা এখনো দেখে, এই মুহূর্তে 3টে মেসন্স রয়েছে, এটা হচ্ছে পাই প্লাস, এটা হচ্ছে পাই মাইনাস, এটা হচ্ছে পাই 0। তো আমরা প্রথমে 3 টাইপস অফ মেসন জানলাম, এগুলোকে বলা হলো, দিজ আর কল্ড, তাদের নাম দেয়া হলো পাই মেসন্স। তাদের চার্জও থাকতে পারে, চার্জ নাও থাকতে পারে। যাদের চার্জ পজিটিভ আর নেগেটিভ চার্জের জন্য তাদেরকে পাই প্লাস পাই মাইনাস বলা হলো, ক্যান বি চার্জড
and chargeless এগুলো বলা হয়। বেশ, খুব ভালো কথা। আর নিউট্রন আর প্রোটন তাদেরকে টুগেদার, তাদেরকে একসঙ্গে বলা হলো ব্যারিয়ন। কেন, কি সমাচার, কি না, ইত্যাদি ইত্যাদি অনেক রকম গল্প আছে। উই ডোন্ট গো টু দ্যাট। আমরা একটা ইনিশিয়াল, এরপরেই আমরা হিস্টোরিক্যাল ডিটেলে অত না গিয়ে আমরা একটা ছোটোখাটো টেবিল করব যে হাউ মেনি পার্টিকেলস আর দেয়ার অ্যান্ড হাউ, মানে অনেক অসংখ্য পার্টিকেল আছে, সবাইকে জানতে পারবো না, কিন্তু কিছু পার্টিকুলার টাইপ অফ পার্টিকেলকে জানবো এবং তাদের বক্তব্যগুলো শুনবো। বেশ, একটু বিশ্রাম। তো জেনারেলি পার্টিকেলগুলোর গল্প বলতে গিয়ে আমি প্রথমে বলবো যে একটা গোত্রের পার্টিকেল রয়েছে যেটা ইলেকট্রন গোত্রের, যেগুলোকে লেপটন বলা হবে, আর একটা গোত্রকে হ্যাড্রনস বলা হবে। হ্যাড্রনস কারা, লেপটন কারা? হ্যাড্রন হচ্ছে ইনসাইড নিউক্লিয়াস, তারা নিউক্লিয়াসের মধ্যের particles which stays inside nucleus, এবং সেকেন্ডলি হচ্ছে যে যারা কি বলবো, রেসপন্স আন্ডার স্ট্রং ফোর্স, নিউক্লিয় বল, তাতে রেসপন্স করে, মানে নিউক্লিয় ফোর্স এই হ্যাড্রনদের উপরে কাজ করে। এবং হ্যাড্রনগুলো তারা আবার দুই প্রকারের হয়, অফকোর্স। একটাকে বলা হয় ব্যারিয়ন্স আর একটাকে বলা হয় মেসন্স। ব্যারিয়ন্স কারা? ব্যারিয়ন্স হচ্ছে নিউট্রন, প্রোটন, ইটিসি, আরো কিছু ইটিসি আছে। আর মেসনগুলো হচ্ছে পাই প্লাস, পাই মাইনাস, পাই জিরো, ইটিসি। ব্যারিয়ন বলতে নিউট্রন, প্রোটন এবং সমগোত্রীয় আরো কিছু সমগোত্রীয় পার্টিকেলস রয়েছে, তাদের কথা আমরা আসছি। এবং এদের মধ্যে প্রথম বক্তব্য হচ্ছে যে ব্যারিয়ন্স গুলো ফেরমিয়ন্স, মেসন্স গুলো হচ্ছে বোজন্স। হ্যাঁ, হ্যাড্রন গুলো দু প্রকারের হয়, ব্যারিয়ন্স অ্যান্ড মেসন। এরা ব্যারিয়ন মেসন দুটোই স্ট্রং ফোর্সের আন্ডারে কাজ করে, কেননা অফকোর্স মেসনটা স্ট্রং ফোর্সকে ক্যারি করে নিয়ে চলে যায়। তো একটা জিনিস, ব্যারিয়ন্স গুলো হচ্ছে ফেরমিয়ন, সমস্ত ব্যারিয়নই ফেরমিয়ন, স্পিন হাফ, আর 3-2 আছে। আর মেসন্স গুলো হচ্ছে বোজন্স, তাদের স্পিন 0-1 এইসব। বেশ, এসব গেল হ্যাড্রনদের গল্প। লেপটন কারা? লেপটন হচ্ছে পার্টিকেলস which stays outside of the nucleus, course. কিন্তু এটাই মেন ডেফিনিশন নয়, এই লাইনেই এগুলো কোনোটাই ডেফিনিশন নয়, এগুলো ক্যারেক্টারিস্টিক্স। outside of nucleus, who does not response, who লেখাটার কোনো মানে নেই, তাহলে একটা আবার ডেফিনিশনের মতো ব্যাপার হয়ে যাবে। তো যাই হোক, does not response in strong force, স্ট্রং ফোর্স এর উপরে কাজ করতে পারে না। এবং লেপটন অনেক রকমের হয়, ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল, পজিট্রন, অ্যান্টি পার্টিকেল কি জিনিস, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, এরকম।
এগুলো ইলেকট্রনিক নিউট্রিনো, ইলেকট্রনিক অ্যান্টি নিউট্রিনো। নিউট্রিনো কি জিনিস, পজিট্রন কি জিনিস, অবশ্যই জানা দরকার। এই মিউটাকে বলা হচ্ছে মিয়ন। মিয়ন, পজিটিভ মিয়ন, নেগেটিভ মিয়ন, মিওনিক নিউট্রিনো, অ্যান্টিমিওনিক নিউট্রিনোস। হোয়াট আর দোজ, নিশ্চয়ই জানা দরকার। ব্যারিয়ন্স বললাম, মানে ব্যারিয়ন্স তুমি জানোই কারা। মেসন বললাম, তাহলে এগুলো একটু বলতে হবে। ই প্লাস ইজ অ্যান্টিপার্টিকল of electron. Antiparticle কাকে বলে? All properties of same, all properties are same except charge and helicity or parity। এ বড় জটিল ব্যাপার, এটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই, এটা নিয়ে এখনই কিছু ভাবার দরকার নেই, এখনই চিন্তা করো। বেশ, চার্জটা উল্টো, আপাতত চার্জটার উপরে কনসেন্ট্রেট করা যায়। ই প্লাস পজিটিভ চার্জ, বাকি মাস, চার্জের অ্যামাউন্ট, স্পিন ইটিসি সেম অ্যাজ ইলেকট্রন। ই প্লাসের কোনো হেলিসিটি আছে কি? না, হেলিসিটি নেই। তাহলে হেলিসিটিটা কার জন্য ভ্যালিড, কার জন্য প্রযোজ্য? এটা অ্যাপ্লিকেবল ফর নিউট্রিনো। নিউট্রিনো। বেশ, তাহলে পজিট্রনটাকে আমি বলছি ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল। ইলেকট্রন প্লাস প্লাস পজিট্রন, পার্টিকেল অ্যান্ড অ্যান্টিপার্টিকেল যদি সংঘর্ষ হয়, গামা রেশি বেরোয়, গোজ টু ফোটন। মানে যে কোনো পার্টিকেল প্লাস অ্যান্টিপার্টিকেল তারা যদি পরস্পরের টাচে আসে, তাহলে পিওর এনার্জি দিয়ে দেবে, ফোটন এর আকারে বেরিয়ে যাবে। এটা হচ্ছে মেন গল্প, বুঝলি? অ্যান্টিপার্টিকেল কাকে বলে বুঝলাম। মিয়নটা কি জিনিস? মিউ মাইনাস, which is called as muon। তো যাই হোক, একটা পুরো নাম আছে, ফরগেট অ্যাবাউট দ্যাট। মিয়ন বলেই এটা জানবে। মিয়ন is similar to electron but heavier. Mass of muon is কত বলবো, 120-130 MeV, which is more than 200 times of mass of electron. Mass of electron. তাহলে মিয়নটা ইলেকট্রনের থেকে অনেকটাই ভারী। মিউ প্লাস ইজ অ্যান্টি পার্টিকেল অফ মিউ মাইনাস। এটাকে সামটাইমস, বুঝতেই পারছো একই প্রপার্টি, শুধু চার্জটা এধার ওধার, তো এটাকে সামটাইমস called as anti-muon. বেশ, নিউট্রিনো কারা? There is another category, নিউট্রিনো। পরের পাতাতেই যাচ্ছি। নিউট্রিনো কারা? নিউট্রিনো হচ্ছে very 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 light
পার্টিকেলস মানে মাস অফ নিউট্রিনো আমার মতো হয়ে যাচ্ছে ইজ লেস দেন আ ফিউ ইভি। তো ইলেকট্রন ভোল্ট অর্ডারে তাদের মাসলেস বলেই থিওরিটিক্যালি ধরে নেওয়া হয়, বাট দে আর নট মাসলেস, এক্সপেরিমেন্ট প্রুভস দ্যাট। তো ভেরি ভেরি লাইট পার্টিকেল এক্সিস্ট এভরিওয়্যার। তোমার আমার মধ্য দিয়ে সবসময় নিউট্রিনো বয়ে চলে যাচ্ছে, তারা আরো অনেক কিছু ক্যারি করে কিনা উই ডোন্ট নো, বাট এক্সিস্ট এভরিওয়্যার। এবং আমরা ইন জেনারেল কি জানি যে তাদের একটা স্পিন আছে ইত্যাদি ইত্যাদি, ডু হ্যাভ আ স্পিন। এই স্পিনটা তাদের মধ্যে কোত্থেকে কিভাবে কেমন করে, দ্যাট অলসো উই ডোন্ট নো। does carry energy and momentum, of course, to carry energy and momentum. আমরা এই জিনিসটা নিউট্রিনোটা পেলাম কোত্থেকে, অনেকভাবে পেয়েছি, কিন্তু একটা খুব কমন বক্তব্য আছে, সেটা হচ্ছে নিউট্রন ডিকে। নিউট্রন ডিকেটা জানতে হবে। সেটা হচ্ছে নিউট্রন আইসোলেটেড ভাবে রেখে দিলে তারা কি হয়, তারা প্রোটনে পরিণত হয়। নিউট্রনের কোনো চার্জ নেই, তো প্রোটন একটা চার্জ হবে, একটা ইলেকট্রন হবে, এর সঙ্গে আর একটা কিছু হবে। প্রথমে এটা ধরে নেওয়া হয়েছিল যে ঠিক আছে নিউট্রন ভাঙবে, প্রোটন আর ইলেকট্রনে ভাঙবে, দেখতে পাচ্ছি আমি, বাট দ্যাট অ্যাকচুয়ালি দ্যাট এক্সপেরিমেন্ট সাজেস্ট দ্যাট দ্যার ইজ সাম হিডেন পার্টিকেল দেয়ার। এইটা তুমি বিটা ডিকের গল্পটা, বিটা ডিকে এর গল্পটা উইকিপিডিয়া থেকে দেখে নিতে পারো। বেশ, এরপরে একটা পার্টিকেল দেখা গেল যে একটা থাকতে হবে, which is অ্যান্টি নিউট্রিনো ইলেকট্রনিক। স্যার ইলেকট্রনিক কেন স্যার? নিউট্রিনো অনেক প্রকারের হয়। নিউট্রিনোস are generally 3 types. Electronic neutrino, of course, তার antineutrino. Muonic neutrino তার antiparticle. আর একটা টাউনিক নিউট্রিনো আছে, ফরগেট অ্যাবাউট দ্যাট। তো যাই হোক, মোটামুটি এবং এইখানে স্যার একটা ব্যাপার আছে যে ইলেকট্রন যখন একটা সিস্টেমের মধ্যে ইনভলভ থাকে তখন ইলেকট্রনিক নিউট্রিনো সেখানে ঘোরাফেরা করবে। মিওন যখন ইনভলভ থাকে তারা মিওনিক নিউট্রিনো সেখানে ঘোরাফেরা করবে। তো যাই হোক, এটা বিটা ডিকের গল্প। এইটা হচ্ছে যে দিস পার্টিকেল ইজ কল্ড ইলেকট্রনিক বা ইলেকট্রন নিউট্রিনো বা ইলেকট্রনিক নিউট্রিনো, এবং অফকোর্স এটা অ্যান্টি ইলেকট্রনিক নিউট্রিনো বলতে পারো। আমি জেনারেলি ওটা পছন্দ, ইলেকট্রনিক অ্যান্টি নিউট্রিনো, ইলেকট্রন নিউট্রিনো অ্যান্টি, এইভাবে বলা যেতে পারে। মাথার উপরে দাগ থাকলে বুঝতে পারবে সেটা অ্যান্টি নিউট্রিনোর কথা বলা হচ্ছে। এই এত কিছু বলা হলো electron and electronic neutrinos, এইসব are given a number. Electron, positron, electronic neutrino আর electronic antineutrino, এটাকে দেয়া হলো 1, এটাকে দেয়া হলো -1, এটাকে দেয়া হলো 1, এটাকে দেয়া হলো -1। these numbers, these এক একটা পার্টিকেলের গায়ে একটা করে নাম্বার দেয়া হলো যে তারা কনজারভেশন মানে ঠিকঠাক সব মেনে চলছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা সেগুলো বোঝার জন্য। these numbers are called ইলেকট্রনিক লেপটন নাম্বার। শুধু লেপটন নাম্বার বলে জেনারেলি সেটা
ভালো মানে খুব ভালো জিনিস নয়, কেননা অ্যাজ এ হোল ইলেকট্রনিক নাম্বার কনজারভেশন থাকে না বা ওরকম কিছু নেই। ইলেকট্রনিক লেপটন নাম্বার আলাদা করে কনজার্ভ, মিওনিক লেপটন নাম্বার আলাদাভাবে কনজার্ভ। ইলেকট্রন অ্যান্ড মিওন তাদের মধ্যে কোনো কমন কিছু নেই, জাস্ট একটাই যে বোথ আর লেপটনস। তো এইগুলোকে বলা হলো ইলেকট্রনিক লেপটন নাম্বার। মিওন জানলেই হবে। সিমিলারলি মিওন, অ্যান্টিমিওন, মিওনিক নিউট্রিনো, মিওনিক অ্যান্টিনিউট্রিনো। এটা 1, এটা -1, এটা 1, এটা -1। এই নাম্বারগুলোকে বলা হলো মিওনিক লেপটন নাম্বারস। বেশ, ইন জেনারেল ইন পার্টিকেল গুলো তো ট্রান্সফরমেশন হয়। ইন পার্টিকেল ফিজিক্স reactions, electronic and meonic lepton numbers are conserved separately and always. All reactions always. তো যাই হোক, এটা তোমাকে মনে রাখতে হবে। বেশ, তুমি বলবে স্যার ওদের নাম্বার দিলেন, ব্যারিয়নদের নাম্বার দিলেন না। ব্যারিয়নস, প্রোটন, নিউট্রন, এদেরকে একটা নাম্বার দেওয়া উচিত। তো স্যার প্রোটন আর নিউট্রন তাদের অ্যান্টি প্রোটন অ্যান্টি নিউট্রন রয়েছে কি, যেরকম আপনি বলছিলেন ওদের অ্যান্টি নাম্বারস রয়েছে, এদের অ্যান্টি প্রোটন অ্যান্টি নিউট্রন আছে। তবে তোমাদের অত সেই বিষয়ে খুব একটা কিছু জানার দরকার নেই। তো এদেরকে গিভেন ব্যারিয়ন নাম্বার 1 আর মেসন্স পাই প্লাস, পাই মাইনাস, পাই 0, এদেরকে গিভেন বি ইকুয়ালস টু 0। আপাতত এইটুকু জানলেই চলবে যে এই নর্মাল ব্যারিয়ন। তার প্রোটন নিউট্রন ছাড়া আরও কিছু ব্যারিয়ন আছে, হ্যাঁ নিশ্চয়ই আছে, সেটা আমরা বলবো। আচ্ছা, এদের একটা তুমি লেপটনিক নাম্বার বলতে পারো LE, এটাকে তুমি লেপটনিক মিউ বলতে পারো L মিউ। ইলেকট্রনিক লেপটন নাম্বার, মিওনিক লেপটন নাম্বার। ওকে, তো এদেরকে বেরিয়ে দেওয়া হলো, এদেরকে 0 দেওয়া হলো, কোনো সমস্যা নেই। দেয়ার আর সাম আদার ব্যারিয়নস এক্সপেরিমেন্টালি পাওয়া গেছিল, সাম আদার ব্যারিয়নস। তো তাদেরকে কি কি পাওয়া গেছে, তাদের সিগমা ব্যারিয়নস, বড় এটা পাই, এটা সিগমা ব্যারিয়নস 3 প্রকারের হয়, সিগমা প্লাস, সিগমা মাইনাস, সিগমা 0। এরা স্লাইটলি হেভিয়ার দেন নিউট্রন অ্যান্ড প্রোটন, heavier than neutron, proton. বেশ, আরো কিছু ব্যারিয়নস রয়েছে, তাদের বিভিন্ন রকম নাম। ল্যামডা ব্যারিয়নস, ল্যামডা পার্টিকেল, অনেক রকম মজাদার গল্প। তো কিছু মজাদার সিগমা পার্টিকেল রয়েছে। ক্যাসকেড এইরকম করে লিখি, কি যে বলছেন স্যার, ক্যাসকেড 0, ক্যাসকেড মাইনাস, ক্যাসকেড প্লাস নেই। called
Z baryon or cascade baryons. বেশ, এটা গল্প হয়ে গেল। তো ব্যারিয়ন কারা, মেসন কারা? ব্যারিয়ন যারা নিউক্লিয়াসের ভিতরে থাকে, মেসনগুলো নিউক্লিয়াসের ভিতরে থাকে। ব্যারিয়ন মেসনরা স্ট্রং ইন্টারাকশনে সাড়া দেয়। ইলেকট্রনগুলো জেনারেলি নিউক্লিয়াসের ভিতরে থাকে না, তারা স্ট্রং ইন্টারাকশনে সাড়া দেয় না। লেপটনগুলোর মধ্যে তোমরা নিউট্রিনো তো রয়েছে, মিয়ন, ইলেকট্রন, এগুলো সব লেপটনস। আর হ্যাড্রনগুলোর মধ্যে ব্যারিয়নস অ্যান্ড মেসনস। তারা ব্যারিয়নগুলো এই যে বললাম কত রকমের ব্যারিয়ন, প্রোটন, নিউট্রন, সিগমা, ল্যামডা, এগুলো সব সমগোত্রীয়, একই জাতের এরা। সিগমাগুলো মোটামুটি একই জাতের, এগুলো ব্যারিয়নস, এগুলো মেসনস। তো যাই হোক, এরা 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 কিন্তু মেসন, মানে এদেরকে ব্যারিয়ন বলা হয় না, এরা কিন্তু মেসনস। বোথ আর হ্যাড্রন, এরা ব্যারিয়নস, এরা মেসন, বোথ আর হ্যাড্রনস। বেশ, এদের লাইফ টাইম, এদের দিকে এসব নিয়ে তোমাদের কিচ্ছু মাথা ঘামাতে হবে না। তোমাদের শুধু কিছু এলিমেন্টারি আইডিয়া থাকলেই হবে। আচ্ছা স্যার, তাহলে এই যে লেপটনগুলো, ওগুলো শুধুমাত্র তাহলে গ্র্যাভিটি অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক জন্য রেসপন্স দেয়, তাই তো? না, এখানে একটা ব্যাপার আছে। এই সমস্ত পার্টিকেলগুলোর মধ্যে একটা এক্সট্রা ফোর্স আছে, আমি বলি another force. There is another force, উইক ফোর্স। উইক ফোর্স সম্বন্ধে কি জানতে হবে? উইক ফোর্স সম্বন্ধে যেটা জানতে হবে যে অল leptons, hadrons, responses under weak force and everything is not conserved in weak force. সব কিছু কনজার্ভ হয় না। কারা কনজার্ভ হয় না? প্যারিটি। প্যারিটি কি সেটা তুমি জানতেও পারো, নাও পারো, আপাতত জেনে রাখো যে প্যারিটি, স্ট্রেঞ্জনেস আর নট কনজার্ভড এখানে। বাট বাকি জিনিসগুলো, লেপটন নাম্বার, ব্যারিয়ন নাম্বার, এগুলো কিন্তু কনজার্ভ। চার্জ তো অফকোর্স কনজার্ভ, চার্জ, অ্যাঙ্গুলার মোমেন্টাম, মাস এনার্জি নিয়ে কোনো সমস্যা নেই। বাট এই প্যারিটি স্ট্রেঞ্জনেসটা নিয়ে সমস্যা আছে। আর ব্যারিয়ন নাম্বারস, এই যে বি সমান 0, বি সমান 1, এই বি নাম্বারসগুলো কিন্তু সমস্ত অল conserved in all reactions. All reactions. এরা সমস্ত রিয়াকশনই কিন্তু এই ব্যারিয়ন নাম্বারগুলো কনজার্ভড হয়, এটা নিয়ে তোমার কোনো ডাউট নেই। ঠিক আছে, খুব সহজ। বেশ স্যার, আমাদের কি ওই যেরকম ওই নেট গেটের জন্য পড়ায় যে কোন রিয়াকশনটা হবে, কোন রিয়াকশনটা হবে না, এরকম কি দিতে পারে? হ্যাঁ, দিতে তো পারে বাবা, দিতে পারে না সে কথা বলার আমার ক্ষমতা নেই, দিতে পারে। তো যাই হোক, কোনো একটা রিয়াকশন দিয়ে বলতেই পারে যে এটা স্ট্রং ফোর্সের না এটা উইক ফোর্সের। সম্ভব কিছুই নয়, দিতে পারে। কোয়াক কন্টেন্ট দিতে পারে, হ্যাঁ কোয়াক দিতে পারে। বেশ, এই সব কিছুতে আমি আসবো। প্রথমে আমি একটু কোয়ার্কের কথা বলে নিই, যে এত যে পার্টিকেল দেখলাম, এগুলোকে সব কিছুর গঠনতন্ত্র, প্রণালী, এইসব বিস্তার করতে গিয়ে কোয়াক মডেলটা আসে। আর তার আগে আরেকটা কথা বলবো, যে হোয়াট ইজ দিস স্ট্রেঞ্জনেস? এই যে স্ট্রেঞ্জনেস কথাটা বললাম, হোয়াট ইজ স্ট্রেঞ্জনেস? এইটা একটা নতুন প্রপার্টি। দিস ইজ, এটা আমরা ক্লিয়ারলি সব ডিটেল জানি না। দিস ইজ আ নিউ প্রপার্টি
নিউ প্রপার্টি নট ক্লিয়ারলি আন্ডারস্টুড। হ্যাঁ, পরবর্তীকালে যা আন্ডারস্টুড হয়েছে তোমাদের জন্য আপাতত নট ক্লিয়ারলি আন্ডারস্টুড। ঠিক আছে, নিউ প্রপার্টি তোমাদের থিওরি জানার দরকার নেই, জানবে যে ম্যানিফেস্টেড, এটাকে প্রকাশ করলো সে, ম্যানিফেস্টেড বাই আ নাম্বার which is called strangeness number। বেশ, কাকে কিরকম স্ট্রেঞ্জনেস নাম্বার দেয়া হলো স্যার, এটা খুব গুরুত্বপূর্ণ। মানে দিস ইজ নট ব্যারিয়নিক প্রপার্টি, নট লেপটনিক প্রপার্টি, ঠিক সেরকম নয়, এটা একটা সামথিং নিউ। তো যাই হোক, তো কিছু স্ট্রেঞ্জনেস নাম্বার আমি কাউকে কিছু করে দিলাম। বেশ, কাকে কত দিলাম এটা মনে রাখার সামান্য কিছু বললে মনে রাখতে পারো, দু একটা জিনিসে একটু বলে দেবো। একটা অক্টেটটা দেখাবো কি নি, সবগুলো আমি ঠিক বুঝে উঠতে পারছি না, দাঁড়াও। যাই হোক, পড়াতে গিয়ে প্রতি মুহূর্তে কতটা বলবো না, এ বড় কঠিন খেলা, বুঝলে। তো যাই হোক, দাঁড়াও। তো যাই হোক, নিউট্রন প্রোটনের এবং পাই মেসনগুলোর এগুলোর স্ট্রেঞ্জনেস নাম্বার দেয়া হলো 0, স্ট্রেঞ্জনেস নাম্বার যেটাকে বলা হলো এস। তো এস ইজ 0 ফর নিউট্রন, প্রোটন অ্যান্ড পাই মেসনস। এরা নর্মাল পার্টিকেল, এরা স্ট্রেঞ্জ পার্টিকেল নয়, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর এছাড়া কি অন্যান্য যে কিছু ব্যারিয়ন্স মেসন্স রয়েছে তাদের কিছু ইয়ে দেওয়া হলো, তাদের স্ট্রেঞ্জনেস দেওয়া হলো, যে সিগমা প্লাস, সিগমা মাইনাস, সিগমা 0, এদের জন্য এস ইকুয়ালস টু হলো -1। তোমাকে এখন অবধি যতগুলো বলেছি তাদের মধ্যে ক্যাসকেড মাইনাস, ক্যাসকেড 0, এদেরকে বলা হলো এস ইকুয়ালস টু -2 ব্যারিয়নগুলোর জন্য। এবং মেসনগুলোর, আচ্ছা লেপটনের কোনো স্ট্রেঞ্জনেস আছে না? না, লেপটনের কোনো অ্যাবসলিউটলি কোনো স্ট্রেঞ্জনেস সেরকম কিছু নেই। তো যাই হোক, আর কিছু দেয়ার আর সাম আদার মেসনস, সে তাদের কথা বলবো, যে কিছু অন্য মেসন আছে, আদার মেসনস, কে মেসনস। তো কে মেসনগুলো আবার অনেক টাইপের হয়, K0, K+ অ্যান্ড K+ মেসন। কে মেসনস, তাদের স্ট্রেঞ্জনেস দেয়া হলো +1। কেন দেয়া হলো? ফরগেট অ্যাবাউট K0 অ্যান্টিপার্টিকেল অ্যান্ড K- মেসনস, তাদের স্ট্রেঞ্জনেস দেয়া হলো -1। তো স্ট্রেঞ্জনেস, there is something, some property, আমরা সেটা কি ব্যাপারে কিছু বলছি না, আমরা শুধু এইটুকু বলছি যে there is something called strangeness number equal to, মানে on an equal footing with leptonic number and baryonic number। ওই যে বললাম যে ওদেরকে আমরা কিছু একটা নাম্বার দিয়েছি, সেই নাম্বারের মতোই স্ট্রেঞ্জনেস নাম্বার আরেকটা নাম্বার, সেই নাম্বারটা আমি এই পার্টিকেল, এই যে কিছু পার্টিকেল আমরা আবিষ্কার করেছি তাদের ঘাড়ে আমরা নাম্বার চাপিয়ে দিয়েছি। কেন একে -1, কেন -2, কেন +1, কেন -1, তার নির্দিষ্ট কারণ রয়েছে, বাট ফরগেট অ্যাবাউট দ্যাট। বেশ, এই গোটা জিনিসগুলোকে এক্সপ্লেন করার জন্য, এই এতগুলো পার্টিকেলকে এক্সপ্লেন করার জন্য একটা কোয়াক মডেল বলে একটা জিনিস তৈরি হয়। তো যাই হোক, তো প্রথমে আমি তোমাদেরকে একটা ছোট্ট অক্টেটের গল্প বলে দিচ্ছি। এমনি যে ব্যারিয়নগুলো তুমি দেখলে, সেই ব্যারিয়নগুলোর একটা অক্টেট, নর্মাল ব্যারিয়ন অক্টেট, এটার মনে রাখবে, এই ছবিটা মনে রাখলে ভালো হয়।
এদের স্পিনগুলো j is half plus for all the particles. কি সুন্দর সাজিয়ে ফেলেছি দেখো, নিউট্রন প্রোটন উপরে, এদের স্ট্রেঞ্জনেস 0, এরপরে সিগমা মাইনাস, সিগমা 0, সিগমা প্লাস এই পার্টিকেলগুলো, আর ল্যামডা পার্টিকেল এদের স্ট্রেঞ্জনেস -1, এটা -2 এদের স্ট্রেঞ্জনেস, কিউ সমান -1, কিউ সমান 0, কিউ সমান +1, এগুলো চার্জ আর কি। এখানে একটা এস কোয়ার্ক থাকবে, এখানে দুটো এস কোয়ার্ক থাকবে। আচ্ছা কোয়ার্ক কি সেটাই আমি আগে বলিনি, তো আসছি আমি সেখানে। আর কিছু মেসন্স রয়েছে, সেই মেসনদের কথা বলি। এগুলো ব্যারিয়ন, হ্যাঁ, এগুলো নর্মাল ব্যারিয়নস, এগুলো নর্মাল মেসন্স। এটাতে কোনো স্ট্রেঞ্জনেস নাম্বার যেহেতু 0, কোনো স্ট্রেঞ্জ কোয়ার্ক থাকবে না। এই k0 k প্লাস স্ট্রেঞ্জনেস নাম্বার +1, এখানে একটা এস কোয়ার্ক থাকবে, এখানেও একটা এস মাইনাস কোয়ার্ক থাকবে, মানে এস ইনভার্স কোয়ার্ক, আর এখানে একটা এস কোয়ার্ক থাকবে k মাইনাস k0 তে। চার্জ এই দুটোর -1, এই তিনটেরই চার্জ, এই চারটেরই চার্জ 0, এই দুটোর চার্জ হচ্ছে 1। বেশ, কোয়ার্ক মডেল খুব ছোট্ট করে, যে ইউ ডি অ্যান্ড এস, বাকি কোয়ার্কের কথা বলছি না, 3 ফান্ডামেন্টাল কোয়ার্ক। এদের কথা জানলেই হবে। চার্জ ইউ এর জন্য 2-3, ডি এর জন্য -1-3, এস এর জন্য -1-3। ঠিকই বলছি নিশ্চয়ই, এস এর জন্য আবার -2-3 নয় তো? ছড়িয়ে যেতে কতক্ষণ, না -1-3ই বটে। যাই হোক, এইটুকু জানলেই হবে। ব্যারিয়নস are made of 3 quarks. বেশ, আচ্ছা এদের চার্জ গেল, এদের ব্যারিয়নিক নাম্বার তাহলে কত? ব্যারিয়নিক নাম্বার প্রত্যেকেরই 1-3 স্ট্রেঞ্জনেস নাম্বার এই দুটোর নেই, এর 0, এর 0, এর -1. Strangeness is something different. The baryons are made of 3 quarks. এবারে তুমি যদি বলো নিউট্রন, তুমি যদি বলো প্রোটন, নিউট্রনের কত? নিউট্রনের চার্জ হচ্ছে 0, প্রোটনের চার্জ হচ্ছে +1। এরা কিন্তু স্ট্রেঞ্জ পার্টিকেল নয়, এদের কাছে কোনো স্ট্রেঞ্জ কোয়ার্ক থাকবে না। স্ট্রেঞ্জ কোয়ার্ক অনলি, এটা কিন্তু শুধুমাত্র স্ট্রেঞ্জনেস নাম্বার, তো এটা এই যে স্ট্রেঞ্জ কোয়ার্কটা শুধুমাত্র স্ট্রেঞ্জ পার্টিকেলের জন্য থাকবে, বুঝতেই পারছো, এদের সঙ্গে থাকবে না। তো যদি তোমাকে 3টে কোয়ার্ক দিয়ে 0 চার্জ করতে হয় ইউডি, তাহলে তুমি দেখবে কি তোমার কাছে ইউডিডি ছাড়া কোনো উপায় নেই। প্রোটনের জন্য ইউডি, এটা ছাড়া কোনো উপায় নেই। বেশ, সিগমা পার্টিকেলগুলোর জন্য কিন্তু একটা করে স্ট্রেঞ্জ কোয়ার্ক লাগবে, তাই না? দেখো সিগমা পার্টিকেল, এদের স্ট্রেঞ্জনেস নাম্বার যেহেতু -1, একে একটা স্ট্রেঞ্জ কোয়ার্ক লাগবে। তাহলে সিগমার জন্য একটা স্ট্রেঞ্জ কোয়ার্ক প্রথমেই দিয়ে দিলে, তাহলে একটা স্ট্রেঞ্জ কোয়ার্ক দিয়ে দিচ্ছি, মানে -1-3 চার্জ করে দিয়েছি। আরও যদি আমি প্লাস করতে হয়, তাহলে দুটো ইউ ছাড়া কোনো উপায় নেই। এগুলো এমনি সাজিয়ে নিতে কিচ্ছু মুখস্থ রাখার কিছু নেই, একটা করে এস এখানেই লাগবে। তাহলে এখানে যদি মাইনাস করতে হয়, তাহলে তোমাকে ডি ছাড়া কোনো উপায় নেই। সিগমা 0-র জন্য তুমি ধরে নাও এস যদি থাকে অলরেডি, তাহলে ডি একটা, ইউ আর একটা। তো কোয়ার্ক কন্টেন্ট এইভাবে বুঝতে কোনো অসুবিধা নেই, এর থেকে বেশি জটিল কোয়ার্ক কন্টেন্ট তোমার জানার কোনো দরকার নেই। আর কি বলবো, তোমার এই মেসনগুলোর জন্য কিন্তু ইয়ে থাকবে, কি বলে, দুটো করে baryons are made of 3 quarks. মেসন্স এর ক্যাসকেডের জন্য জিজ্ঞেস করবে না, করতেই পারে, করলে তুমি জেনে বুঝে নাও যে কি করবে, দুটো এস কোয়ার্ক লাগবে। মেসন্স
are made of two quarks, পাই প্লাস পাই মাইনাস এগুলো কিন্তু নর্মাল কোয়াক। তো পাই প্লাস তাকে বোঝা খুব একটা কঠিন নয়, দুটো কোয়াক দিয়ে যদি করতে হয়, +1 চার্জ করতে হয়, তাহলে ইউ তো লাগবেই, ইউ এর সঙ্গে একটা ডি এর অ্যান্টি লাগবে। টু কোয়াক্স, ওয়ান নর্মাল কোয়াক and other anti-quark. পাই মাইনাসের জন্য ইউ ইনভার্স ডি লাগবে। পাই জিরোটা একটু জটিল কেস। তো যাই হোক, বাদ দিয়ে দাও। এমনি কে প্লাস একটা এস ইনভার্স লাগবে, অফকোর্স বুঝতেই পারছো, একটা ইউ লাগবে, কে জিরো একটা এস ইনভার্স ওখানে লাগবে। এদের স্ট্রেঞ্জনেস যেহেতু +1, এস ইনভার্স হলে +1 চার্জ হয়ে যায়, একটা সরি +1/3 চার্জ হয়ে যায়, একটা ডি না দিলে হবে না। তো একটা কোয়াক আর একটা অ্যান্টি কোয়াক দিয়ে মেসন তৈরি করতে হবে। বেশ, তাহলে এই কোয়াক সম্বন্ধে এইটুকু জানলেই চলবে। কোয়াকের চার্জ, কালার, গোষ্ঠীর মাথা এগুলো কিছু জানার দরকার নেই। তিনটে ফান্ডামেন্টাল কোয়াক থাকে এরকম, এবং এরা তুমি অবশ্যই জানো ক্যান নট এক্সিস্ট আইসোলেটেডলি, তারা আইসোলেটেড ভাবে করতে পারে না, ক্যান নট বি সেপারেটেড, তাদেরকে সেপারেট করা যায় না। এই সবগুলো তুমি নিশ্চয়ই আগে কখনো শুনেছো, না শুনে থাকলেও এখন একটু শুনে নাও যে কোয়াকরা তাহলে প্রোটন আর নিউট্রনগুলো কি দিয়ে তৈরি না কোয়াক দিয়ে তৈরি। ব্যারিয়নস আর মেড অফ 3 কোয়ার্কস, মেসনস আর মেড অফ 2 কোয়ার্কস। হাতে ধরে দেখা যায় না, কিছু অঙ্ক কষে টষে কিছু এক্সপেরিমেন্ট করে টোরে আমরা মোটামুটি তাদের এটা এরকম একটা জিনিস হবে বলে মনে করি। এইটুকুই। আইসোস্পিন ইত্যাদি পড়তে হবে না, অত জটিল জিনিস দিলে আমরা বেশ জটিল হয়ে যাবে। তবে দু একটা কোনো সাবজেক্ট থেকে হঠাৎ করে বাই চান্স জটিল জিনিস দিয়ে দিতেই পারে, ফলে আমি যা পড়াচ্ছি তার মধ্যে পড়বেই সে বলার ধৃষ্টতা আমার নেই। তবে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা করছি, যে একদম বেসিক জিনিসগুলো অল্প 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 করে যতটুকু পারা যায় অল্পের মধ্যে বলে দেওয়ার চেষ্টা। বেশ, মোটামুটি কোয়াক কন্টেন্ট বলা হলো। এরপর দুই একটা রিয়াকশনসের দিকে দেখা যাক কিরকম করে হয়। ধরো নিউট্রন ডিকে করছে প্রোটন প্লাস ইলেকট্রন প্লাস অ্যান্টি নিউট্রিন। ভালো করে দেখো, চার্জটা কনজার্ভড। তুমি যদি লেফট মিয়ন তো এখানে নেই, ইলেকট্রন নিউট্রিনোর কথা ভাবো, 0 এরকম করে বসি দেখতো। যাই হোক, এই ব্যাটাকে সরাই। ধরো এইটা যদি তুমি দেখতে চাও, এটার জন্য 0, এটার জন্য 0, এটার জন্য 1, এটার জন্য -1, তাহলে এটা কনজার্ভ। লেফট হ্যান্ড সাইডে এটার 0, রাইট হ্যান্ড সাইডে এটার 0, এইভাবে একটু দেখতে হয়। ইলেকট্রনিক নিউট্রিনো নাম্বার ইজ কনজার্ভড। আর কিছু এখানে দেখার নেই, এখানে আরো অন্যান্য অনেক কিছু দেখার আছে, বাট এই ইকুয়েশনটা উইক ইন্টারঅ্যাকশনে হচ্ছে। কেন এটা উইক ইন্টারঅ্যাকশনে হচ্ছে সেটা তুমি কিভাবে আমি তোমাকে বোঝাচ্ছি যে স্ট্রং ইন্টারঅ্যাকশনে কিছুই না, সবই কনজার্ভ থাকে। উইক ইন্টারঅ্যাকশনে দু একটা জিনিস কনজার্ভ থাকে না, কিন্তু এই পার্টিকুলার রিয়াকশনটা থেকে তুমি বুঝতে পারবে না যে এখানে আপাত দৃষ্টিতে সবই কনজার্ভড। ফলে অনলি কনজারভেশন দেখে উইক ইন্টারঅ্যাকশন বোঝা যায় না। নিউট্রিনো থাকলে উইক ইন্টারঅ্যাকশন। একটা রুল শিখে নাও, ইফ neutrino is involved,
শক্ত কোয়েশ্চেন দেবে না। আমি টেস্টে কিছু কোয়েশ্চেন দেবো অবশ্যই, দেন ডেফিনেটলি উইক ইন্টারাকশন। এটা তুমি মনে রাখবে। আর বাকি এবারে ধরো চার্জ বা এমনি বাকি যেগুলোতে কনজার্ভ থাকে সেই জিনিসগুলো সবই হচ্ছে তোমার কি বলে মানে সবই যদি কনজার্ভ থাকে তাহলে সেটা ডেফিনেটলি স্ট্রং ইন্টারাকশন। তো যাই হোক, সেরকম দুই একটা উদাহরণ আমি তোমাকে দিতে পারি। তো যাই হোক, সেগুলো আর দিয়ে বাড়াবো কিনা আমি আবার মাঝে মাঝেই কনফিউজ হয়ে যাই। তোমাদের পড়ানোটা এই জন্য আমার কাছে ডিফিকাল্ট যে আমাকে ভাবতে হচ্ছে যে কোনটা বলবো আর কোনটা বলবো না। যা জানি সব বলে দেব, সব বুদ্ধি খাটাবো, সেই জায়গাটা তো আমার, তার জন্য তো নয় আমার এই ক্লাস। তো যাই হোক, এমনি ধরো কি বলে এই সিগমা পার্টিকেল ডিকে করছে প্রোটন প্লাস পাই জিরোতে, সেই জাতীয় সিগমা পার্টিকেল ডিকে করছে প্রোটন প্লাস পাই জিরোতে। এইটাকে তুমি দেখো যে ব্যারিয়ার নাম্বার কনজার্ভড, এভরিথিং আর কনজার্ভড, এখানে অল আর কনজার্ভ, তাই কি? ব্যারিয়ার নাম্বার কনজার্ভ, স্ট্রেঞ্জনেস নাম্বার ইজ নট কনজার্ভ। কেন এইটা বাঁদিকের সিগমা পার্টিকেলটা কিন্তু স্ট্রেঞ্জ পার্টিকেল। এটা যদি এস তুমি যদি বিচার করো, এর কিন্তু এস দেয়া হয়েছে -1, এগুলোর কিন্তু এস দেয়া হয়েছে 0, ফলে LHS এ এস ইজ -1, RHS এ এস ইজ 0। তো তাহলে ডেফিনেটলি যখন নট কনজার্ভড তখন এরা বলছে উইক ইন্টারাকশন। বুঝলি? তো যাই হোক, জেনারেলি স্ট্রেঞ্জ পার্টিকেলের ডিকে হলে উইক ইন্টারাকশন, স্ট্রেঞ্জ পার্টিকেল ডিকেজ ভায়া উইক ইন্টারাকশন, এটা একটু মনে রাখবে। সে যে কোনো স্ট্রেঞ্জ পার্টিকেলই হোক না কেন, সিগমা পার্টিকেল হোক বা কে মেসন্স হোক, তারা উইক ইন্টারাকশনে ডিকে করে। তো এখানে একটা জিনিস মনে রাখবে যে স্ট্রেঞ্জ পার্টিকেল decays via weak interaction. বেশ, স্ট্রং ইন্টারাকশনের কিছু উদাহরণ: প্রোটন প্লাস প্রোটন সমান প্রোটন প্লাস পাই জিরো, এটা স্ট্রং ইন্টারাকশন। বুঝলে? স্ট্রং ইন্টারাকশন, সব কনজার্ভ। ভালো করে ভেবে দেখবে যে সব কিছুই কনজার্ভ। এটা নিয়ে খুব জটিল আলোচনার মধ্যে যাচ্ছি না। স্ট্রং ইন্টারাকশন ইজ সবাই শর্ট রেঞ্জ। স্ট্রং আর উইকের মধ্যে যদি পার্থক্য, উইকটা স্ট্রংয়ের থেকে কতটা উইক এসব নিয়ে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, দরকার নেই, কাটিয়ে দেবে। তো যাই হোক, তাও স্ট্রং ইন্টারাকশন রেঞ্জটা হচ্ছে 10⁻⁻15 মিটার। যদি কেউ জিজ্ঞেস করে 10⁻⁻18 মিটার। স্ট্রং ইন্টারাকশন ক্যারিয়ারটাকে স্ট্রং লিখে দিলাম পরপর। যদি কেউ জিজ্ঞেস করে স্ট্রং ইন্টারাকশন ক্যারিয়ার হচ্ছে মেসন্স, গ্লুঅনস, কে গ্লুঅন অত নিয়ে ভাবার দরকার নেই। উইক ইন্টারাকশন ক্যারিয়ার হচ্ছে W and Z বোসন্স।
ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন ক্যারিয়ার ফোটন, তোমার আমার এই যে চার্জ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন ক্যারিয়ার ফোটন, জাস্ট মনে রাখতে পারো, নাও মনে রাখতে পারো। বেশ, মোটামুটি পার্টিকেল ফিজিক্সের জেনারেল গল্প এখানেই শেষ। এরপর আর একটা লাইন আমি আগে এগোবো না, ওই ধরে 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 সিমেট্রি কনজারভেশনের খেলাটা, কোন নাম্বার কিভাবে সিমেট্রি কনজার্ভ হচ্ছে হচ্ছে না ধরে কে কোন ইন্টারাকশন বোঝা, এতটা জটিলতায় যাবে বলে অ্যাবসলিউটলি আমি মনে করি না, আইসোস্পিনে ঢুকবে বলে অ্যাবসলিউটলি আমি মনে করি না। তো যাই হোক, বলে কাটিয়ে দাও। শেষ করার আগে একটা অন্য জিনিস বলি, সেটা হচ্ছে রিয়াকশন কাইনেমেটিক্স। এটা একটু বলা দরকার। ধরো এ প্লাস বি মিলিয়ে সি প্লাস ডি তৈরি হলো, তাহলে দ্য ডিফারেন্স বিটুইন দ্য RHS মাস অ্যান্ড LHS মাস, সেটাকে বলা হয় কিউ ফ্যাক্টর। মাস অফ RHS মানে হচ্ছে এটা মাস, টোটাল মাস অফ RHS, সেটা হচ্ছে মাস অফ সি প্লাস মাস অফ ডি। এটা বললাম মাস অফ RHS আর মাস অফ LHS। মাস অফ LHS left hand side, mass of A plus mass of B। এদের মধ্যে যে ডিফারেন্স into C square is called the Q factor। এইবার তুমি ন্যাচারাল ইয়েতে বলতেই পারো যে মিনিমাম kinetic energy of LHS particles should be greater equals to Q factor to make the reaction happen। মানে এই ঘটনাটা ঘটতে গেলে কিউ ফ্যাক্টরটার থেকে বেশি এনার্জি তোমাকে দিতেই হবে। কেন দিতে হবে? স্যার, ডান দিকে তুমি বেশি মাস প্রডিউস করবে, ডান দিকের মাস বাঁ দিকের থেকে বেশি, তাহলে যতটা বেশি মাস তোমায় প্রডিউস করবে ততটা অন্তত এনার্জি তোমাকে দিতে হবে, তার থেকে বেশি দিতে হবে নিশ্চয়ই। কম দিলে অন্তত এই রিয়াকশন ঘটবে না, মাস এনার্জি কনজারভেশনই আটকে যাবে। তো যাই হোক, এইবার এখানে একটা কথা আছে যে, মানে একটা ডেফিনিশন, যে মিনিমাম KE required is called the threshold energy। threshold KE। যাই হোক, এবারে রিয়াকশন দু রকমের হয় এখানে, ল্যাব ফ্রেম রিয়াকশন। ধরো একটা পার্টিকেল দাঁড়িয়ে আছে, এটা স্ট্যাটিক স্থির, আর এটা সাই করে এসে ধাক্কা লাগছে। দিস ইজ মুভিং হিটিং হিয়ার অ্যান্ড দেন প্রডিউস দুখানা পার্টিকেল, দুখানা তিনখানা চারখানা যাই হোক না কেন। এইটা একভাবে হতে পারে। আর একটা হতে পারে, সেটা হচ্ছে সেন্টার অফ মাস ফ্রেম, দেখার দৃষ্টিভঙ্গির পার্থক্য। সেন্টার অফ মাস ফ্রেম, সেখানে জিনিসটাকে আমরা এইভাবে দেখি, এই পার্টিকেলটাও এই যেন এইদিকে এগিয়ে আসছে, এই পার্টিকেলটাও এদিকে এগিয়ে আসছে, দুম করে ধাক্কা মারলো, দিয়ে ফ্র্যাগমেন্টস অফ পার্টিকেলস এইদিকে এদিক ওদিক বিচ্ছিন্ন হয়ে গেল। এদিকে একটা পার্টিকেল পেয়ে গেল, এদিকে কে কার সঙ্গে ধাক্কা মারলো, কিভাবে কি হলো, উই ডোন্ট নো। তো যাই হোক, টোটাল মোমেন্টাম সেন্টার অফ মাস ফ্রেম মানে
total momentum is 0 here, always before and after collision. Before and after collision. ল্যাব ফ্রেমে এরকম কোনো ব্যাপার নেই। তো threshold KE in center of mass frame is the Q factor. ফলে সেন্টার অফ মাস ফ্রেমে তুমি যদি কোনো কিছু করাতে পারো রিয়াকশনটাকে ঠিকঠাক করে, তাহলে সেন্টার অফ মাস ফ্রেম থেকে যে থ্রেশহোল্ড কেই তোমাকে দিতে হবে সেটা কিউ ফ্যাক্টরটা দিলেই হবে। আর ল্যাব ফ্রেমে থ্রেশহোল্ড কেই approximately Q factor into 1 plus mass of target, approximately of course mass of projectile. ঠিক বললাম না? ডিভাইড করতে হতো না মাস অফ টার্গেটটা, অনেক বড় হয়ে গেলে না 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 ভুল করছি, পাই হবে না 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 প্রজেক্টাইল যত দাঁড়া একটু মনে করি বাবা, এটা যত বড় হবে তত ভালো হবে। সো মাস অফ টার্গেটটা নিচে, মাস অফ প্রজেক্টাইল বাই মাস অফ টার্গেট, বুঝলে? এই এমটি মানে হচ্ছে স্ট্যাটিক যে দাঁড়িয়ে ছিল তার মাস, আর মাস অফ পি মানে হচ্ছে মুভিং পার্টিকেল মাস, হিটিং যে সাইন করে, যে একদম পোলা তো নয় সে তো আগুনেরই গোলা, সাইন করে গিয়ে ধাক্কা মারবে, সেই পার্টিকেলটার মাস। এই হচ্ছে গল্প। থ্রেশহোল্ডকেই অ্যাপ্রক্সিমেটলি কোয়েশ্চেন আসতে পারে, নাও পারে, বাট এইটুকু জেনে রাখো যে ল্যাব ফ্রেমে উই নিড মোর এনার্জি। সো এটা বাজে, এই ল্যাব ফ্রেমে বাজে। We need more energy. We need more energy in lab frame. অবশ্যই বুঝতে পারছো কিউ এর থেকে অনেক বেশি, এটা কিউ মাল্টিপ্লাইড সামথিং which is greater than 1, তাহলে সিওএম ফ্রেমে অনেক কম এনার্জি লাগে। সিওএম ফ্রেমে শুধু এইটুকু থেকেই একটা প্রশ্ন হয়তো চলে আসতে পারে যে সিওএম ফ্রেমে উই রিকোয়ার less energy which is the Q only, আর ল্যাব ফ্রেমে থ্রেশহোল্ড কেই কিন্তু Q multiplied by something। তোমার এই দুটো যদি একই ইয়ে হয়, এই দুটো যদি একই মাসের হয়, তাহলে এখানে একটা 2 গুণ হয়ে যাচ্ছে, এমপি বাই এমটি উইল বি তখন 1, আর দেয়ার ইজ 1 দেয়ার, এটা একটা 2 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, which is not good, ডাবল হয়ে যাচ্ছে। তো এইরকম করে ইত্যাদি করে সব জানতে, কি বলবো আর, এসব জটিল যন্ত্রণা, কিন্তু এইটুকু অন্তত জেনে রাখলে সুবিধা। এইটুকু অতি অবশ্যই জেনে রাখা উচিত, এইটুকু দয়া করে জেনে রাখবে। আর কিছু এখানে আমার বলার দরকার নেই, পার্টিকেল ফিজিক্সের বেসিক জিনিস এইটুকুই। শর্ট রেঞ্জ ইন্টারাকশনটা কি জিনিস, ইয়োকা মডেলটা কি ছিল, পার্টিকেল এক্সচেঞ্জ ফোর্স, এক্সচেঞ্জ পার্টিকেলগুলো যে মেসন হয় তাদের মাসগুলো কীরকম এবং তাদের রেঞ্জগুলো, মানে ওই একটা অ্যাপ্রক্সিমেট এস্টিমেশন অফ মাস অফ দ্য এক্সচেঞ্জ পার্টিকেল, সেটা বলে দেবার পর আমার কাছে কিছুই না, ব্যারিয়ন কাকে বলে, লেপটন কাকে বলে, কোনগুলো হ্যাড্রন, কোনগুলো লেপটন, কোনগুলো মেসন, কোনগুলো ব্যারিয়ন, তারা যে কোয়াক দিয়ে তৈরি হয়, তাদের কোনটা কীরকম কোয়াক দিয়ে তৈরি, আর সামান্য একাধটু এই টু টাইপ অফ ইন্টারাকশন স্ট্রেঞ্জ আছে, ইলেকট্রোম্যাগনেটিক নিয়ে কিছু বলিনি, স্ট্রেঞ্জ আর উইক, তাদের মধ্যে সামান্য একটু পার্থক্য, উই স্কিপড মেনি থিংস। আমি পার্টিকেল ফিজিক্সে জেনারেলি এলিমেন্টারি পার্টিকেল ফিজিক্সটার পিছনে মোটামুটি 7-8-10 ঘন্টা সময় নষ্ট করা উচিত, আমরা সেটাকে 1 ঘন্টার মধ্যে করে দিচ্ছি। সে যতটুকু হয় ততটুকুই হয়েছে, কিন্তু এর মধ্যে কোয়েশ্চেন এর মধ্যেই আসা উচিত। উচিত অনুচিত ঠিক করার আপনি কে স্যার, আমি কিছু করার নেই। এবার যদি স্যার কঠিন প্রশ্ন আসবে, খুব কম লোকই করতে পারবে, প্রত্যেকটা টপিকে যদি খুব কঠিন প্রশ্ন দেয় তাহলে প্রত্যেকটা টপিকে খুব কম লোক করতে পারবে, কাট অফ স্যার অত্যন্ত নেমে যাবে। এই মুহূর্তে এত অল্পের মধ্যে ওভারভিউ দিতে গেলে এইটুকুই দিতে পারা সম্ভব,
এইটুকুই জানা সম্ভব। যারা আগে থেকে প্রচণ্ড প্রিপেয়ার ছিল তাদের কথা বাদ দাও, যারা একটু লাস্টের দিকে প্রিপেয়ার করছো তারা এইটুকু। ঠিক আছে, আমরা অনেকটা এগিয়ে ফেলেছি, একটুখানি রিলেটিভিটি আর লেজার করে ফেললেই আমরা ডান। মানে মডার্ন ফিজিক্সের অ্যাটলিস্ট এই পার্টটা ডান, নিউক্লিয়ার পার্টিকেল অবধি কিন্তু হয়ে গেল। তারপরে পরীক্ষা যদি পিছুবে দেখা যাক। আর এরপর হচ্ছে যে তোমার যদি যখন সময় পাবো তখন ওইটা এই রোববারের মধ্যেই ওইটা করে দেবো। আর তারপরে যদি সময় পাই আমি করাবো ওই ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন একটুখানি, আর টেস্ট টুকটাক হতে থাকবে, তোমরা দিতে থাকো। বেশ, চল আজকের মতো এইটুকু।